নো পাপা, আমিও যাব। তপবন আশ্চর্য হয়ে গেল ছেলের এহেন জবাবে। সে গলা খাকারি দিয়ে শুধায়, এভাবেই যাবেন? আর কিছু করার মতো তো নেই। তানশান মিনমিন করে বলে ওয়াশরুমে চলে গেল। ছেলে যেতেই তপবন হেসে ফেলল। হাসতে হাসতে তাকায় ঠোঁট চেপে হাসতে থাকা স্ত্রীর পানে শুধায়। আমার ছেলেটা কেমন নাস্তানাবুদ করলে কেন? রূপকথা কপাল কুঁচকে বলল, আপনার ছেলে তেড়ামো করে আমার সাথে আজ শাস্তি দিয়েছি, দেখবেন এরপর থেকে একদম সোজা হয়ে গিয়েছে। রূপকথার কণ্ঠে মায়েদের মতো অসন্তোষ। তপবন মোটে হস্তক্ষেপ করল না এই বন্ধুসুলভ সম্পর্কের মাঝে। তাদেরকে তাদের মতো ছেড়ে দিয়ে বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে আসো, আমি অপেক্ষা করছি। আচ্ছা। তপবন অভ্যাস অনুযায়ী ছেলের ব্যাগ গোছাতে গেলে দেখল ব্যাগ আগেই গুছিয়ে রাখা। বিগত বহুদিন যাবৎ ছেলের সব কাজকেও ভীষণ সানন্দে নিজের কাঁধে তুলে নিয়েছে। সে মৃদু হেসে ঘর থেকে বের হতে হতে এক পলক ফিরে তাকায় ব্যস্ত স্ত্রীর পানে, যে কিনা মায়েদের মতো রেগেমেগে বলছে। তানশান, ভেজা টাওয়াল বিছানায় রাখবে না। তখন বেলা 11:40। ব্রেক টাইম যাওয়ার কলেজ প্রাঙ্গণের বকুলতলায় তখন স্টুডেন্টদের ভিড়। তেমনি এক ছায়াতলে ঝিমুচ্ছে ক্লাসের বিবাহিত 3 রমণী। কথোপকথনের মূল বিষয়বস্তু বিবাহই। কিছু কিছু মেয়ে আবার কানাঘুষা করলো। বিবাহিত ডেট এক্সপায়ার্ড, এদের কাজ হলো স্বামী সংসার নিয়ে আলোচনা করা। এতে 3 বান্ধবী যার পর নাই নিরুদ্বেগ। মানুষের কথা দিয়ে কি যায় আসে, তারা না হয় পরীক্ষার পেপারে নিজেদের যোগ্যতা দেখাবে। সব শুনে নৈমি পা দোলাতে দোলাতে বলল। এর মানে সে তোমায় ভালোবাসে? নূর বিক্ষিপ্ত মেজাজে বলল, আরে ভাই, কি ভালোবাসাবাসি শুরু করছোস? কবুল বললেই তো একটা ভালোবাসার টাইপ ফিলিংস চলে আসে। এতক্ষণে নূরের কথাটা বেজায় পছন্দ হলো রূপকথা। সে মৃদু হেসে বলল, ঠিক বলেছো, যাকে নিয়ে আমি কখনো কল্পনাও করতে পারি না, আজ তাকে আমার ভালো লাগে শুধুমাত্র এই শব্দটার কারণেই। আমার মনে হয় আমার পুরো ব্যস্ততা মুখর দিন আর জীবনের শেষ ওই মানুষটার কাছে গিয়ে। নূর আর নৈমি স্মিত হাসলো, বলল, এখন আর এটাকে ভালো লাগা বলো না, ভালোবাসাই বলো। তুমি তোমার তানশানের পাপাকে ভালোবেসে ফেলেছ। আর তোমার ছেলে, সে তোমায় ভালোবাসে নাকি খারাপ ব্যবহার করে? নূরের প্রশ্নের রূপকথা মৃদু হেসে বলল, আমার আরেকজন অভিভাবক ভীষণ গম্ভীর, আমার শাসন করে, আবার আমার শাসনও মাথা পেতে নেয়। নৈমি তাকিয়ে রইল একটা বিদঘুটে। জীবন ব্যবস্থার শিকার হয়েও কি করে মেয়েটা প্রাণ খুলে হাসছে। তোমার কখনো অভিযোগ হয় না? রূপকথা ঘাড় ঘুরিয়ে তাকালো শুধায়, কার উপর? আল্লাহ তাআলা আর তোমার পরিবার। প্রথম প্রথম হতো, কিন্তু এখন হয় না। কেন? সৃষ্টিকর্তার উপর অভিযোগ করার অধিকার আমার নেই। তিনি যা করেন আমাদের ভালোর জন্যই করেন। আর আমি অনেকের থেকে ভালো একটা পর্যায়ে আছি। আমায় আগলে রাখার মতো শক্তপোক্ত কেউ আছে, আর আমিও দুজন ভঙ্গুর মানুষের জীবনকে একটু সুখময় করার সুযোগ পাচ্ছি। রূপকথা উদাসীন চিত্তে বলল, তবে আজ থেকে একদম পাক্কা গিন্নিদের মতো সংসার শুরু করে দেবে, আর তোমার বরকেও সঠিক পথে আনবে। রূপকথা স্মিত হাসলো। ব্রেক টাইম শেষ হলে ক্লাসের উদ্দেশ্যে যায়। তবে স্বস্তির নিঃশ্বাস ফেললো। 2 দিন কলেজে আসলেও ওই বেয়ারা লোকটা তাকে বিরক্ত করতে আসেনি। রাগে গজগজ করতে থাকা সৃজাকে জোরপূর্বক বাহু ডোরে আগলে নেয় ইমরোজ। গালে হাত বুলিয়ে নম্র সুরে অনুনয় করে বলল, আমায় একটু সময় দাও জান, আমি সবটা ঠিক করে দেব আর কিছুদিনের মধ্যে। ছাড়ো ইমরোজ, আমায় ছোবে না। তুমি এগুলোই বলে আসছো আজ 1.5 বছর যাবৎ। এতদিন যখন ধৈর্য ধরেছ, তখন আর একটু ধৈর্য ধরো প্লিজ সৃজা। পরশু যশোর যাব আমরা। আবার আমরা নিজেদের মতো সুন্দর সময় কাটাবো। তুমি কি কি শপিং করতে চাইছিলে তা সব করব। এখন রাগ করে থেকো না। আমি সহ্য করতে পারছি না তোমার এত দূরত্ব। তুমি জানো না আমি এই কদিন কত ছটফট করেছি তোমার জন্য। ইমরোজের অনুনয় ভরা কণ্ঠে সৃজার মন না গড়লেও শপিং এর কথায় ঠিকই তার মন নরম হলো। সে গম্ভীর গলায় বলল, আমার সবসময় পরার জন্য কিছু গোল্ডের জুয়েলারি কিনতে হবে। ইমরোজ তৎক্ষণাৎ হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, যা কেনার প্রয়োজন কিনবে, শুধু এখন একটু হাসি মুখে কথা বলো আমার সাথে। সৃজা প্রসন্ন হয়ে গেল। সে মৃদু হেসে হাত বাড়িয়ে ইমরোজের গলা জড়িয়ে ধরে বলল, আমারও কষ্ট হয়েছে তোমার থেকে দূরে থাকতে। পরশু কখন আমরা যশোরে যাব, আর কতদিনের জন্য? পরশু বিকালে, 1 সপ্তাহের জন্য। না, আমরা 2 সপ্তাহ থাকবো, অন্য কোথাও ঘুরতে যাব।
সৃজার এহেন আবদারও ইমরোজকে মানতে হয়, নতুবা রেগে যাবে। তাদের মনোমালিন্য দূর করার জন্য ক্ষীণ অন্তরঙ্গতা বাড়াতেই কারোর পায়ের আওয়াজ বিঘ্ন ঘটালো। ইমরোজ গলা খাকারি দিয়ে দূরে সরে যায়। সৃজাও নিজের জায়গায় বদলে নিল। ততক্ষণে বিনা অনুমতিতে তপবন কামরার দরজা খুলে প্রবেশ করতে তার মধ্যে কিছুটা বিরক্তি সৃষ্টি হলো সৃজাকে দেখে। এই দৃশ্য তাকে প্রায়শই দেখতে হয়, মূলত বিরক্তিটা এর জন্যেই। বড় ভাইজানকে দেখে ইমরোজ নিজ চেয়ারে সিট দ্বারা সোজা করে বসে। বড় ভাইজান কখনো নক করে কক্ষে ঢুকে না, এটাই তার কাছে চরম বিরক্তিকর একটা ব্যাপার, কিন্তু কিছু বলতেও পারে না বড় ভাই বলে। সৃজা বিনম্র কণ্ঠে তপবনকে দেখে বলল, আসসালামু আলাইকুম স্যার। তপবন সালামের জবাব দিয়ে গম্ভীর গলায় বলে, মিস সিরজা, আপনার কি কোনো কাজ নেই? আপনি এখানে কি করছেন? সৃজা হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, স্যার আমি কাজ করছিলাম, কিন্তু স্যারের কাছে কিছু দরকার এসেছি। কালো টাইট ফিটিং প্যান্ট শার্ট পরিহিত সৃজার থেকে এক পলক দৃষ্টি ফেলল তপবন। অনতিবিলম্বে সেই দৃষ্টি সরিয়ে নিল। সে কখনো কারোর পোশাক পরিচ্ছদের বিষয়ে হস্তক্ষেপ করে না, এমনকি পরিবারের কারো বিষয়েও না। তবে আজ আর নিজেকে দমাতে পারে না। খানিক অসন্তোষের সাথে বলল, টু বি অনেস্ট, আমি আপনাকে কখনো কোনো কাজ করতে দেখি না। বেশিরভাগ সময় এখানে ঘুরতে দেখা যায়। আপনি কি ভুলে যাচ্ছেন যে আপনি একজন আর্কিটেক্ট, কোনো মডেল না? আপনি যে ধরনের পোশাক পরেন তা আমাদের অফিসের পরিবেশের সাথে যায় না। সৃজার মুখশ্রী লাল হয়ে উঠল এহেন অপমানে। সে আশ্চর্য হয়ে বলল, আমার ড্রেস আপে তো আমি কোনো সমস্যা দেখছি না স্যার, এটা তো আধুনিকতার অংশ। আস্তেন গুটিয়ে রাখা কালো শার্ট আর কালো প্যান্ট পরিহিত তপবন পেছনে হাত বেঁধে গুরু গম্ভীর গলায় বলল, আমাদের অফিসে সকলে আধুনিক পোশাক আশাক পরে, কিন্তু তাদের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্যটা শালীনতা নিয়ে। আশা করি এরপর থেকে শালীনতা বজায় রেখে পোশাক পরিধান করবেন, আর ঘোরাঘুরি না করে একটু কাজে ফোকাস দিন। সৃজার চোখ মুখ অচিরেই গরম হয়ে উঠেছে। কাউকে সর্বস্ব বিলিয়ে দিয়েও দিন শেষে সেই অপমান অপদস্থ হয়ে সে সব থমথমে মুখে বলল, স্যার আমি কাজের উদ্দেশ্যেই ইমরোজ স্যারের কাছে এসেছি। তপবন তৎক্ষণাৎ শানিত কণ্ঠে বলল, আপনার কাজ ইমরোজের তত্ত্বাবধানের কাজগুলো করা, নাকি সারাদিন ইমরোজের সাথেই থাকা? আমি কি কিছু ভুল বললাম মিস সিরজা? আমি খুব কম সময় আপনাকে আপনার ডেস্কে দেখি। সবাই যেখানে কাজ করে হাঁপিয়ে ওঠে, সেখানে আপনি গায়ে বাতাস লেগে ঘোরেন, অথচ মাস শেষে বেতনটা তো আপনি সমপরিমাণেই পাচ্ছেন। এতে করে তো তাদের সাথে অন্যায় করা হয়ে যায়, তাই না? ইমরোজ এতক্ষণ বাদে মুখ খুলল। ভাইজান, আপনি ওকে এভাবে জেরা করছেন কেন? ও কাজ ছাড়া কখনো আসে না এখানে, আর আমিও এখন ওকে ডেকেছি। ইমরোজ ব্যগ্র কণ্ঠে বলল, চোখে মুখে তার মৃদু ক্ষোভের আভাস। আজ এত বছর হয়ে গেল, এখনও তাকে সব বিষয় নিয়ে কৈফিয়ত দিতে হয়। এটা তার ইগো হার্ট করে। সে এখন আর ছোট নয়। ধূসর বর্ণের দৃষ্টিদ্বয় শুরু হয়ে গেল। তির্যক চাহনি ভাইয়ের দিকে স্থির রেখে তপবন নিজ জায়গায় অটল রইল। পুনরায় সৃজার দিকে তাকিয়ে কঠোর গলায় বলল, মিস সিরজা, আগামী সপ্তাহ থেকে আপনার কাজের সেক্টর চেঞ্জ করে দেওয়া হবে। আপনি মেন্টালি সেভাবেই প্রস্তুতি নেবেন। সৃজার ইমরোজ আকাশ থেকে পড়ল। সৃজা অবাক কণ্ঠে শুধায়, অন্য সেক্টরে মানে? স্যার আমি এই সেক্টরের কাজে দক্ষ, অন্য সেক্টরের কাজ কিভাবে করব? দরকার পড়লে শিখিয়ে দেওয়া হবে, আর যদি না পারেন তবে চাকরি থেকে রিজাইন করে নেবেন। আমি তো আর আপনাকে ঘোরাফেরা বেতন দিতে পারবো না। আমি ঘোরাফেরা করি? স্যার আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে, আমি নিজের সব কাজ যথাসময়ে সম্পন্ন করি। সৃজা প্রগলভ কণ্ঠে বলল, আপনার কাজের গতি দেখেই সিদ্ধান্ত নিয়েছি। আপনার দ্বিমত থাকতেই পারে, আর এর সমাধানও রয়েছে। ইউ ক্যান রিজাইন এনি টাইম। ইমরোজ আর রাগ ধরে রাখতে পারল না। ভাইজান, আপনি বেশি বেশি করছেন। সিরজা যথেষ্ট কর্মঠ একজন মেয়ে। আমার বেশিরভাগ কাজই ওই সাহায্য করে, আর তাছাড়া আমার আন্ডারে কে কাজ করবে না করবে সেটা আমি বিবেচনা করব, আপনি না। তপবনের দৃষ্টি সুচালো হয় আরও, তবে এই দৃষ্টিতে রাগের আভাস নেই। তার দ্বারা শাসন হয়, কিন্তু রাগ দেখানো হয় না। অদূরে দাঁড়িয়ে থাকা সৃজার উদ্দেশ্যে সে বলল, মিস সিরজা, আপনি এখন যেতে পারেন। তপবনের আদেশ রূপী নম্র কণ্ঠে সৃজা রীতিমতো রাগে কাঁপতে লাগলো। সে জ্বলন্ত দৃষ্টি ইমরোজের দিকে নিক্ষেপ করে গটগট করে বেরিয়ে গেল কামরা থেকে। সৃজা বেরিয়ে যেতে তপন গমগমে গলায় ভাইয়ের উদ্দেশ্যে বলল, তুই হয়তো ভুলে যাচ্ছিস, অফিসে কাকে রাখবো না রাখবো সেটা সম্পূর্ণ আমার বিষয়, আর আমার সিদ্ধান্তের উপর কেউ আজ পর্যন্ত আঙুল তোলেনি। আব্বু পর্যন্ত নয়। সিরজা অন্য সেক্টরের কাজ অন্তস্থ করে নিয়ে কাজ করতে পারলে ওয়েলকাম, নয়তো তাকে ইস্তফা দেওয়া হবে। এটা আমার শেষ সিদ্ধান্ত। ভাইজান, আপনিও মনে হয় ভুলে যাচ্ছেন, আমিও এই কোম্পানির একজন অনার। আমার অধিকার রয়েছে
নিজের পছন্দ মতো কাউকে নিয়োগ দেওয়ার, আর এটা বড় কোনো ইস্যু নয়, কিন্তু আপনি এটাকে এত গুরুতরভাবে নিচ্ছেন কেন? ইমরোজ রাগান্বিত স্বরে বলে। তপবন তখনও শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে ইমরোজের রাগান্বিত চোখে দুটোর দিকে। শান্ত স্বরেই বলল, গুরুতরভাবে দেখতে হচ্ছে, কারণ একজন সাধারণ কর্মচারীর জন্য আমার ভাই ওভার রিয়েক্ট করছে আমার সাথে, তাও বড় ভাইয়ের সাথে রাগ দেখাচ্ছে। আমি এটাকে এখনো অতটা গুরুত্বপূর্ণভাবে দেখিনি ইমরোজ। আশা করি আমার নেওয়ার প্রয়োজন পড়বে না। আমার ভাইরা বড় হয়েছে, তাদের ব্যক্তিগত জীবন রয়েছে, তাই আমি তাদের স্পেস দিয়েছি, একদম ছেড়ে দিইনি। আমার এই বিষয় নিয়ে দ্বিতীয়বার কথা বলতে না হয় যেন। তপবন কঠোর কণ্ঠে। ইমরোজ পাথরের ন্যায় শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। তপবন গা ঝাড়া দিয়ে লম্বা নিঃশ্বাস ফেলে বলল, কতক্ষণ যাবো ডাকছিলাম আমার রুমে, কয়েকবার ডেকে পাঠিয়েছিলাম, আসিসনি কেন? আমি কুকুর নই যে তুমি যখন তখন ডাকবে আর আমি জিপ বের করতে ছুটে যাব। আমার নিজেরও একটু ব্যক্তিগত ব্যস্ততা রয়েছে। ইমরোজের ক্ষিপ্ত কণ্ঠে তপবন ভারী কায়া ঈষৎ কেঁপে উঠল। তপবন ফ্যাল করে তাকিয়ে রইল ভাইয়ের দিকে। এই কি সেই ছোট্ট ইমরোজ যে মা মারা যাওয়ার পর থেকে তার বুকের সাথে লেগে বসে থাকতো? শুকনো ঢোক গিলল তপবন। এগিয়ে যায় ভাইয়ের দিকে। বড় ভাইয়ের কাছে বরাবরের জন্য আদরের এই ভাইগুলো চেয়ারের বসা ভাইকে কাঁধ জড়িয়ে নিজের সাথে আগলে নিয়ে শুধায়, ভাইজানের উপর রাগ হয়েছে? ভাইজান যা করি তা তোদের ভালোর জন্য করি ইমরোজ, সামান্য একটা বিষয় নিয়ে তো রাগ কেন? ইমরোজ লম্বা লম্বা নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করে। ভুল করা যাবে না, ভাইজানের সন্দেহ হয় এমন কোনো কাজ করা যাবে না। সে গমগমে স্বরে বলল, বাদ দাও ভাইজান, তুমি সব সময় তোমার মন মর্জি চালিয়ে যাবে, আমি কিছুই বলতে পারবো না। বললে তো উল্টো আমি বেয়াদব হয়ে যাব আব্বুর কাছে। বলেই সে চেয়ার ছেড়ে উঠে কামরা থেকে বেরিয়ে গেল। তপবন উষ্ণ নিঃশ্বাস ফেলে ভাইয়ের পথ ধরে নিজের কক্ষে প্রবেশ করে। তপবন অফিস কক্ষে পিনপতন নীরবতা। ভাইয়ের নতশির দেখে ইমরোজ তাচ্ছিল্য হাসল। বড় ছেলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকা তকদির শিকদার নীরবতা ভেঙে শুধায়, তবুয়ান, তুমি কি এখন এসে বুঝতে পারছো যে তোমার গুণধর ভাই ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে? তপবন মাথা তুলে তাকায় বাবার মুখ পানে। গম্ভীর গলায় বলল, আব্বু ওর সাথে খারাপ ব্যবহার না করে আমাদের উচিত ওকে সঠিক পথে আনার উপায় খোঁজা। ওকে আর কোনো প্রকার ভালো আচরণ দ্বারা তুমি সঠিক পথে আনতে পারবে না, এটা আমি সেই দিনই তোমায় জানিয়েছিলাম। এরোজ একটা মিনিটও ওই সব ছাইপাস ছাড়া থাকতে পারে না। ওকে রিহাবে দিতে হবে, তারপর গিয়ে একটা ভালো মেয়ে খুঁজে বিয়ে দিতে হবে। দায়িত্ব কাঁধে না ওঠাতে ও আজ এই পর্যায়ে পৌঁছে গিয়েছে। তপবন আশা ভরসা শেষ পর্যায়ে থাকায় আর কোনো উপায় পায় না। বাবার কথায় সাই জানিয়ে বলল, আমি একজন সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করেছি, সে আপাতত বলেছে ওকে কোনোভাবেই একা রাখা যাবে না, ওকে যে কোনো উপায়ে কানাডা যাওয়া থেকে আটকাতে হবে। ইমরোজের টনক নড়ে বাবা ভাইয়ের কথায়। সে গলা খাকারি দিয়ে খানিক গম্ভীর গলায় বলল, তোমরা কি ভাবছো ওকে আটকে রেখে রিহাবে দিবে, আর সেটা ওই ষাঁড় গরু চুপচাপ সহ্য করে নেবে? এখানে আর করার মতো কিছু কি আছে যে ওকে আটকাতে সাহায্য করবে? তকদির শিকদার চিন্তিত কণ্ঠে বললেন, উপায় তো তুমিই মাত্র বললে। কি? ওর বিয়ের ব্যবস্থা করো, থেকে যাওয়ার একটা রিজনও হবে। তকদির শিকদার আর তপবনের ইমরোজের পানে তাকায়। তকদির শিকদার চাপা আক্রোশে বললেন, ওকে কেউ মেয়ে দেবে? দেবে না কেন? ওকে না দিলেও আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে অবশ্যই দেবে। আর আমার কাছে একটা ভালো মেয়ে আছে। সত্যি? কে? কোথায় থাকে? তকদির শিকদার উৎসুক কণ্ঠে শুধালো। ইমরোজ সতর্ক কণ্ঠে বলল, সিরজা আছে না, ওর ছোট বোন, খুব ভালো ওয়েল এডুকেটেড একটা মেয়ে, এর রোজের সাথে খুব ভালো মানাবে। বিদেশি পরিবেশে চলার মতো একটা আধুনিক মেয়ে। আধুনিক হলে কি হবে, মেয়ে ভালো। তপবনের শঙ্কিত কণ্ঠে ইমরোজ বিদ্রুপ করে বলল, তোমার ভাই ভালো, নেশাখোর বদমেজাজি, সেই হিসেবে সিজার বোন যথেষ্ট ভালো একটা মেয়ে। নেহাত আমি আমার ভাইয়ের ভালো চাই দেখে ওর কথা বললাম, নয়তো সিজার বোন আরো ভালো কিছু ডিজার্ভ করে। তপবন দ্বিরুক্তি করতে গিয়েও বাবার কথায় আটকে গেল। তকদির শিকদার গম্ভীর গলায় বললেন, তোমার নিজের দিকটাও দেখতে হবে তপবন। তোমার ভাইয়ের যা দশা, তাতে আমাদের কেউ ভালো মেয়ে দেবে? সেখানে সৃজনাকে আমরা বহু বছর যাবৎ চিনি, আমার মনে হয় ভালোই হবে।
তপবনের শুধুমাত্র একটা সুস্থ স্বাভাবিক ভাইকে ফেরত চায়। সে অতিরিক্ত ভাবল না, মাথা নেড়ে সাই জানালো। ঠিক আছে আব্বু, তোমরা দেখো, ভালো হলে তো আমরা কথা বলবো। তকদির শিকদার সাই জানিয়ে বললেন, তুমি তবে যশোর থেকে আসো, তারপর না হয় এই বিষয়ে কথা হবে বাড়িতে। ওই কুলাঙ্গার তো আবার তোমার কথা ছাড়া কারো কথা শোনে না। ইমরোজ নড়ে চড়ে উঠল, উৎকণ্ঠা নিয়ে শুধায়, ভাইজান যশোর যাবে মানে? আমি সেদিন বলেছিলাম না আমি যাব। তকদির শিকদার নাকচ করলেন। না, সব সময় তুমি যাবে কেন? তোমার পরিবার সন্তান আছে, তাদের সাথে সময় কাটাও। মমতার দিকে খেয়াল নাও, মেয়েটার দিন দিন শুকিয়ে যাচ্ছে, চোখ মুখও কেমন দেখা যায়। এর চেয়ে তুমি বরং মৌনতা নায়েলকে নিয়ে কোথাও থেকে ঘুরে আসো। ইমরোজ ফের মেজাজ হারাতে নিল। আব্বু, মৌনতা সারাদিন ঘরে থাকে, ওর আবার কি হবে? নিজের যত্ন না নিলে সারাদিন টোটো করে বেড়ালে শরীর তো খারাপ করবেই, তাই না? আর আমি এই কাজ আজ থেকে এত বছর যাবত করে আসছি, আমি এগুলো ভালোই বুঝি ভাইজানের থেকে। তপবন গাম্ভীর্যতা ভাঙল। আমি এই কাজগুলো কখনোই করিনি। এর মানে এই নয় যে আমি এই কাজগুলো পারি না। ইমরোজ, আমি ঠিকই সামলে নেব। মৌনতার নাইল সারাদিন ঘরে থাকে। বলেই তপবন উঠে দাঁড়ায়। তানশান আর নায়েল আরজি রেখেছে চাইনিজ খাবে, সেগুলো নিয়ে বাড়িতে যাবে। ইমরোজ অসন্তোষের দৃষ্টিতে তাকায় বাবার দিকে। এগুলো কি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না আব্বু? আমি আমার স্টাফদের বলে সব তৈরি করে রেখেছি ওখানে যাওয়ার জন্য। তকদির শিকদার চেয়ার ছেড়ে উঠতে উঠতে বললেন, বলে সেও চলে গেলেন। বারণ করে দাও, কোনো সমস্যা নেই। আর ইমরোজ পেপার বেডটা ছুঁড়ে ফেলে রাগে ফোঁস করতে করতে বসে রইল। সিজাকে যে কথা দিয়েছে বেশ কিছুদিন একসাথে থাকবে, আনন্দ করবে। রাত তখন 11টা। এরোজকে টলতে টলতে উপরে উঠে সোফায় বসে নির্জনা বেগম এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই দিকে। কিয়ৎকাল বাদ জবাকে বলল, লেবু শরবত বানিয়ে রেখেছিস? জবা ঘন ঘন মাথা নেড়ে বলল, তার ঘরে রাইখা আইছি। খাবারটা একটু উপরে দিয়ে আসিস, যদি ইচ্ছে হয় তবে খেয়ে নেবে। আচ্ছা চাচি। নির্জনা বেগম চলে যেতে জবা মুখ বাঁকিয়ে বিড়বিড় করে, ঠেকা পড়ছে নাকি জমের গুহায় যাইব, না খাইয়া থাকুক। এরোজ টলতে টলতে নিজের ঘরের পথে হাঁটছিল। তন্মধ্যেই দুরন্ত গতিতে ছুটন্ত এক ছোট্ট দেহ তার পায়ে বেঁধে পড়ে গেল। সহসা এরোজের টলমলে চিত্ত নড়ে উঠল। বাচ্চা কণ্ঠে বিকট আর্তনাদে। এরোজ ঝাপসা নেত্রে তাকায়। পড়ার সাথে সাথে চিৎকার করে কেঁদে ওঠা নায়েলের পানে, মাম্মা, বুবু। এরোজ কপাল কুঁচকে দ্রুত এগিয়ে গিয়ে মেঝেতে গড়িয়ে পড়া নায়েলকে তুলে নিল। ক্রন্দনরত নায়েল হকচকিয়ে গেল এরোজকে দেখে, ফের কেঁদে উঠল। মাম্মা, ভয় পাই। কর্ণকুহরে সেই ভয়ার্থ আর্তনাদ মৃদু প্রবাহ সৃষ্টি করলো। এরোজ নির্বিকার শান্ত স্বরে বলল, চিৎকার করো না নাইল, কোথায় ব্যথা পেয়েছো ছোট পাপাকে বলো। নায়েল অস্থির চিত্তে এদিক ওদিক তাকায়। ঘর ভর্তি মানুষ, কাউকে দেখতে না পেয়ে অসহায় দৃষ্টিতে সরে যেতে নিল, কিন্তু এরোজ তার হাত ধরে আটকে দেয়। ক্রন্দনরত ডাগর ডাগর নেত্রপানে নিজের লালচে নিভু নিভু দৃষ্টি স্থির রেখে নরম সুরে বলল, কোথায় ব্যথা পেয়েছো আমায় বলো। নায়েল কান্না থামিয়ে সতর্ক দৃষ্টি ফেলল এরোজের মুখ পানে। মৃদু হেঁচকি তুলতে তুলতে বলল, আমি তোমায় ভয় পাই। ভালো। এরোজ মৃদু হেসে তার পা দেখতে লাগলো। নায়েল ফের বলল, তুমি আমার পাপাকে মারতে চেয়েছো, আমার মনে আছে। কোথাও গুরুতর ব্যথা পায়নি নায়েল, কিন্তু মেঝেতে আচমকা পড়ায় ব্যথা পেয়েছে। এরোজ ক্ষীণ নিঃশ্বাস ফেলে মেয়েটার পানে তাকায়। ক্ষীণ কণ্ঠে বলে, সরি। বাম হাতে চোখ মুছে নিল নায়েল শুধায়, তুমি কি গুড বয় হয়ে গিয়েছো? রাগ কমে গিয়েছে? আর কাউকে ভয় দেখাবে না? এরোজ শান্ত দৃষ্টি ফেলে শুধায়। এমনটা কখন বললাম? নায়েল বাঁকা চোখে চেয়ে বলল, সুন্দর করে কথা বলছো যে। এরোজ স্মিত হাসল তার কথায়। তার কৌতূহল উপেক্ষা করে বলল, আর ছোটাছুটি করবে না, নয়তো আবার পড়ে যাবে। তোমার মুখ থেকে পচা গন্ধ আসে। এরোজ এবার বিরক্ত হয়ে গেল। তুমি ব্যথা পাওনি, ব্যথা ছাড়া তোমার সব মনে আছে। নায়েল পায়ের পানে তাকায়। টলমল চোখে চেয়ে ব্যথিত সুরে বলল, বুবু পেয়েছি। এরোজ কপাল কুঁচকে শুধায়, গুগু কি? ব্যথা। অদ্ভুত সব কথায় এরোজ স্মিত হাসলো। কিছু বলতে যাবে তার আগে কেউ ছুটে এসে নায়েলকে কোলে তুলে নিল। মৌনতা এরোজের পানে ভয়ার্থ দৃষ্টি ফেলে হড়বড়িয়ে শুধায়,
কি হয়েছে মা? কাঁদলে কেন? কেউ কিছু বলেছে? বকা দিয়েছে? নাইল না বোধক মাথা নাড়ল, আহ্লাদি কণ্ঠে বলল, লাগি বাবা, পায়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছি, বুবু পেয়েছি। মৌনতা স্বস্তি নিঃশ্বাস ফেলল। মেঝেতে বসা বিরক্তিকর লোকটার দিকে এক পলক দৃষ্টি ফেলে দ্রুত পায়ে সেখান থেকে চলে গেল। যেতে যেতে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বুবু সেরে যাবে মা, আম্মা আদর করে দেবে। নাইল মায়ের গলা জড়িয়ে ধরে কাঁধে শুয়ে পড়ল। টুকুর টাকুর দৃষ্টি এঁটে আছে তখনও মেঝেতে বসে থাকা এরোজের পানে। একটা সময় এরোজ দৃষ্টি সীমানায় হারিয়ে গেল, আর এরোজ মেঝেতে বিছিয়ে রাখা কার্পেটের উপর এঁটে থাকা নির্নিমেষ ধূসর দৃষ্টি একটা সময় ভীষণ ঝাপসা অনুভব হলো। বদনে ছুঁয়ে যাওয়া অলসতা ভেঙে নড়ে চড়ে উঠল এরোজ। সহসা টপ করে কিছু একটা গড়ালো, যেগুলো লুকাতে লুকাতে বদন আজ ভীষণ ক্লান্ত। অন্তঃস্থলে জমা ব্যথাগুলো বইতে বইতে আছে ভীষণ ক্লান্ত। কে জানে সৃষ্টিকর্তা কখন এই ক্লান্তির উপসংহার কবে টানবে। আজ তানশানের ঘরের আলো 10টার সাথে সাথে নিভে গিয়েছে। এই অপ্রত্যাশিত ঘটনার কারণ তীব্র মাথা ব্যথা। তমসায় আচ্ছন্ন ঘরটিতে ডিম লাইটের ক্ষীণ লালচে আলোর আধিপত্য। দীর্ঘ 10 মিনিট বাদে ললাটে লাগাতার কারো ছোঁয়া অনুভব হলে তানশান চোখ খুলে তাকায়। পূর্বের ন্যায় ভেসে ওঠে রূপকথার মলিন মুখ দেখে বিতৃষ্ণা ভরা কণ্ঠে বলল, আপনার কি আর কোনো কাজ নেই? ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত আপনি আমার পিছনে আঠার মতো লেগে থাকেন। রূপকথা ভ্রুক্ষেপ করে না, সে বিরক্তি মাখা কণ্ঠে নিজ ভাবনায় অটল থেকেই বলল, হঠাৎ এত মাথা ব্যথা করছে কেন? গা তো গরম না? এমন মাঝে মধ্যেই হয়, আপনার এত চিন্তা করতে হবে না, আপনি ঘরে যান। রূপকথা কপাল কুঁচকে নিল, মৃদু ধমকে সুরে বলল, মাথা ব্যথা ছটফট করছে, আবার বলে চিন্তা করতে হবে না, চুপচাপ চোখ বন্ধ করে ঘুমাও। মাথা ব্যথায় ফেটে যাচ্ছে তানশানে। সে বিক্ষিপ্ত কণ্ঠে বলল, আমি কিন্তু পাপাকে বলে দিব আপনি আমায় বিরক্ত করেন। আমিও তোমার পাপাকে বলে দেব, তার ছেলে ইতিমধ্যে ছেলের বউ তৈরি করে রেখেছে। রূপকথার খোঁচামারা কথায় সহসা তানশান বিরক্তিতে অবর্গীয় শব্দ করল, বদ্ধ নেত্রে বলল, আপনার ফোন যেদিন আমার হাতে আসবে সেই দিন এসব উল্টোপাল্টা ব্ল্যাকমেল করা সব মিটে যাবে। আমি কতবার বলেছি আমি এসব লেম কাজ করা কথা কখনো চিন্তাও করতে পারি না। আমার ফোনের ধারে কাছে হলে তোমার পশ্চাৎ দেশ লাল করে দেব। আর লেইন কাজ করার চিন্তা করতে পারো না, কিন্তু চিঠির উত্তর ঠিকই লিখতে পারো, তাই না? রূপকথার কথায় তানশান চোখ মুখ কুচকে ছি বলল, আর কিছু বলে না। এই ভদ্রমহিলার সাথে ঝগড়ায় পেরে ওঠা না স্বল্পভাষী ছেলেটা। তানশানকে দমাতে পেরে রূপকথাও নিশ্চিন্তে তার পাশে পা গুটিয়ে বসে নিজ বনে মাথা টিপতে লাগলো। অন্যদিকে তলপেট পীড়ায় ছিঁড়ে যাচ্ছে। ছেলেটার হঠাৎ অসুস্থতার কাছে নিজের অসুস্থতা অদেখায় রয়ে গেল। তবে এখন মনে হয় ব্যথার তীব্রতা আরও বাড়ছে। রূপকথা দাঁতে দাঁত চেপে নীরবে মাথা টিপতে লাগলো। তানশানের খুব বাজে বদভ্যাস, সে মায়ের ডায়েরি পড়া ছাড়া ঘুমাতে পারে না। রূপকথার কারণে সেটা পারছে না। মা যে এক আস্ত অনুভূতি, তাকে একান্তে অনুভব করতেই সুখ। রূপকথা যাওয়ার অপেক্ষা করতে করতে একটা সময় সে ঘুমিয়ে পড়ল ডায়েরি পড়া ব্যতীত। দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা তপবন নীরবে দেখে চলেছে ভীষণ অপ্রত্যাশিত মনোমুগ্ধকর দৃশ্য। সম্মুখের ওই স্ত্রীরূপী ছোট্ট মেয়েটি কি জানে সে জেদ করতে করতে সে তাদের বাবা ছেলের একাকী জীবনের প্রাত্যহিক অভ্যাস হয়ে উঠছে। তানশান ঘুমিয়ে পড়তে রূপকথা সতর্ক দৃষ্টি ফেলল ছেলেটির পানে। তলপেট আঁকড়ে ধরে নিঃশব্দে বিছানা ছেড়ে নামতেই আধারে দাঁড়িয়ে থাকা তপবনকে দেখে হক চুকিয়ে গেল। তপবন মৃদু হেসে বলল, কাজ হয়েছে মুরবি, এখন কি একটু পড়তে বসবেন? রূপকথা ঘন ঘন মাথা নেড়ে শুধায়, আপনি কখন এলেন? মাত্র। তানশান এত তাড়াতাড়ি ঘুমে গেল কিভাবে? মাথা ব্যথা করছিল, পড়তে পারছিল না, তারপর আমি জোরপূর্বক ঘুম পাড়িয়ে দিয়েছি। রূপকথা উৎকণ্ঠা নিয়ে বলল। তপবনের ললাটে চিন্তা দেখা গেল না। তার মতো ছেলেরও মাইগ্রেন আছে, হুটহাট এমন ব্যথা হয়। রূপকথা পুনরায় বলল, কোনো ঔষধ দেয়নি? প্রয়োজন নেই, একটু ঘুমালে ঠিক হয়ে যাবে। তলপেটের ব্যথায় রূপকথা দাঁড়িয়ে থাকতে পারছে না, তবুও দায়িত্বগুলো থেকে তো ছুটি নেই। সে বলল, খেতে চলুন। মন ভাত বেড়েছে, তুমি গিয়ে পড়তে বসো। রূপকথা না বোধক মাথা নাড়ল। না, আমি আসি, আম্মা নয়তো রাগ করবেন। করবে না, তুমি পড়তে যাও। রূপকথার কথা বলার না, ঘরে চলে যায়। পেট ব্যথায় 2 পাও এখন ব্যথায় চিরবির করছে। সে বিবর্ণ মুখে ঘরে চলে যায়। তপবন দরজা চাপিয়ে ছেলের পাশে কিয়ৎকাল বসে। তপবন ঠিক বলে, ছোট্ট নায়লা হলো তাদের বুড়িমা। কেমন বুঝে বুঝে মোক্ষম সময়ে আবদার করতে হয় তা সে খুব ভালো করে জানে। আজ তো খুব বেশি বুবু পেয়েছি, আজ পাপার সাথে ঘুমাই। মৌনতা উদাসীন হতে গিয়েও হেসে ফেলল মেয়ে। ছোট মুখের আবদার শুনে মেয়েকে কোলে নিয়ে চলতে চলতে বলে, বুবু পেয়েছো বলে আজ পাপার সাথে ঘুমাতে হবে? পাপা
আদর করে দেবে। মৌনতা মৃদু হেসে বলল, আচ্ছা ঘুমাবে, কিন্তু পাপা তো অনেক রাতে আসে। আমি অপেক্ষা করব তো। নায়েল কুচকানো মুখে বলা কথাটিতে মৌনতা খিলখিলিয়ে হেসে উঠল। মেয়ের নরম তুলতুলে গালে আদর দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমরা আজ পাপার সাথে জড়াজড়ি করে ঘুমাবো, ওকে? একে সহসা নায়েল হাত জাগিয়ে আনন্দে চিৎকার করে উঠল। মৌনতা পুনরায় বলল, কিন্তু তুমি ওই ব্যাড বয়ের কাছে গিয়েছিলে কেন? আমি না বারণ করেছিলাম? আমি যাইনি তো, ভাইজানের ঘর থেকে ছুটতে ছুটতে বের হয়েছিলাম আর ধাপাস করে পড়ে গিয়েছি। যেখানেই পড়ো না কেন, কিন্তু ছোট পাপার আশেপাশে পড়বে না, সে রাগী, বকা দেবে তোমায়। ওকে। মা মেয়ে অজস্র বারের মতো আরেকবার অপেক্ষা জুড়ে দিল সেই মানুষটার জন্য, যে মানুষটা আদতে সেই মূল্যবান অপেক্ষার হকদার নয়। ইমরোজের আসতে আসতে রাত 12টা বেজে গেল। তবে চোখে মুখের দশা ভীষণ বিক্ষিপ্ত। পুরো বাড়ি তখন নিস্তব্ধ। সিগারেটে লাগাতার লম্বা লম্বা টান দিতে দিতে অস্থির চিত্তে নিজের ঘরে ঢুকলো ইমরোজ। মৌনতা হাতের কাজ শেষ করে কেবলই বিছানা গুছাতে নিয়েছিল। ইমরোজকে দেখে খানিক বিরক্তি ছেয়ে গেল তার মুখশ্রীতে। ইমরোজ ঘরে কিংবা তার আর নায়েলের সামনে কখনো সিগারেট খায় না, তবে মুখশ্রীতে অত্যাধিক পরিমাণে রাগান্বিত দেখে এসে নম্রস্বরে শুধায়, এত দেরি হলো কেন? ইমরোজের জবাব আসলো না। সে অস্থির চিত্তে পায়চারি করছে ঘরময়। পায়ে বাইরে জুতা, হাতে সিগারেট, এহেন বিশৃঙ্খলতায় মৌনতার দম বন্ধ আসা অনুভূতি নিয়ে মুখে কাপড় চাপলো। কিছুটা রাগান্বিত স্বরে বলল, ঘরে বসে সিগারেট খাচ্ছেন কেন? ইমরোজের গতিরোধ হয়। এক পলক মৌনতার বিরক্তি মিশ্রিত মুখ পানে চেয়ে থমথমে মুখে আদেশের সুরে বলল, বেশি কথা না বললে তাড়াতাড়ি কাজ শেষ করে ঘুমোতে আসো। শ্বাস নিতে কষ্ট হচ্ছে ইমরোজ। তোমার সব কিছুতেই সমস্যা, সব তো আর ত্যাগ করা যাবে না তোমার জন্য। কিছুক্ষণের মধ্যে নায়েল আসবে, আপনি চাচ্ছেন নিজের মেয়েটাকে এই বিষাক্ত ধোয়ার মাঝে রাখবেন? মৌনতার মৃদু ক্রুদ্ধ কণ্ঠে ইমরোজ কপাল কুঁচকে বলল, নায়েল এখানে কেন আসবে? ও ঘুমায়নি? তার প্রশ্নের মাঝে কাঙ্ক্ষিত মানুষটির আগমন ঘটে। নায়েল লাফাতে লাফাতে ঘরে ঢুকে চেঁচিয়ে বলল, ইয়ে বাবা, এসে গিয়েছো? আমিও এসে গিয়েছি। নায়েলের উল্লাসে ভরা কণ্ঠে কোনরূপ প্রতিক্রিয়া না দেখে ইমরোজ সোজা মৌনতার পানে তাকায় শুধায়, ও এখনো জেগে আছে কেন? ওকে ঘুম পাড়াওনি? বিছানা ঝাড়ু হাতে মৌনতা থমথমে মুখে বলল, না, ও আপনার সাথে ঘুমাবে দেখে জেগে আছে এখনো। মায়ের সাথে সাথে নায়েলও চিৎকার করে বলল, ইয়েস বাবা, আমরা একসাথে ঘুমাবো, অনেক মজা হবে। মেয়ের কথায় ইমরোজ গমগমে স্বরে বলল, পাপার আজ মেজাজ খারাপ নায়েল, কাল ঘুমাবে পাপার সাথে, আজ ফুপির কাছে যাও। মৌনতা হাতের কাজ থামিয়ে ইমরোজের শক্ত মুখটার দিকে তাকালো। চোখে মুখে ব্যথাতুর বিস্ময়ের অনুভূতি। মেয়েটা তো রোজ রোজ বাবা মায়ের কাছে ঘুমানোর বায়না করে না, যদিও করে তবে খুব সাবধানে। মেয়েটা রোজ রোজ আপনার কাছে ঘুমানোর বায়না করে না ইমরোজ, কতদিন হলো আপনার কাছে ঘুমায় না? ওর কি ওর বাবার সাথে ঘুমাতে ইচ্ছে করে না? আর আপনি বা এমন করছেন কেন? আপনার মেয়েটা আপনার সাথে ঘুমাতে চাইছে, তাতে তো খুশি হওয়ার কথা, তাই না? অথচ আপনি রাগ দেখাচ্ছেন। কয়েকদিন আগেও ও আমাদের কাছে ঘুমিয়েছে মৌনতা, কথা বাড়াবে না একটু। যখন বলছি আমার মেজাজ খারাপ, তখন তোমার কি উচিত নয় যে ওকে বুঝিয়ে রোজের কাছে রেখে আসা? তা না, তুমি তর্ক করতে বসে গিয়েছো। মৌনতা ফ্যাল করে তাকিয়ে রইল বদলে যাওয়া স্বামীর অসহনীয় এই রূপ। জীবন ঠিক কতটা ঘৃণ্য পর্যায়ে দাঁড় করালে সন্তানের মুখও ফিকে পড়ে এক বাবার কাছে। মেয়ের থেকেও কি আপনার মেজাজ খারাপ বেশি গুরুত্বপূর্ণ ইমরোজ? বাইরে থেকে এসেছেন, মেয়েটাকে একটু বুকে জড়িয়ে নিয়েই দেখুন না, সকল মেজাজ খারাপ মিলিয়ে যাবে। বাবা মায়ের একের পর এক বাকবিতণ্ডা বুঝতে পেরে নায়েলের উৎফুল্লতা গায়েব হয়ে গেল। সে গুটিয়ে দাঁড়িয়ে রয় ঘরের এক কিনারায়। কিয়ৎকল বাদ মিনমিনে স্বরে বাবার উদ্দেশ্যে বলল, আমি এখানেই ঘুমাবো, তোমাদের মাঝে, ফুপির সাথে ঘুমাবো না। ইমরোজ মেয়ের কথায় ভ্রুক্ষেপ করে না, বরং শক্ত কণ্ঠে বলে, মৌনতা, একদম কথা বাড়াবে না, আমি ক্লান্ত, আমি এখন একটু শান্তি মতো বিশ্রাম নেব। ওকে চুপচাপ রোজের ঘরে শুইয়ে দিয়ে আসো। বলেই ইমরোজ থমথমে মুখে মেয়ের দিকে তাকালো, গম্ভীর গলায় বলল, নায়েল, এখন ফুপির ঘরে চলে যাও, কাল এখানে ঘুমাবে। যাও, রাত হয়েছে অনেক। মেয়ের কান্না চেপে রাখা লালচে মুখ দেখে মৌনতা টলমলে নেত্রে চেয়ে অনুনয় করে বলল, ও থাকুক না ইমরোজ, আপনি এতটা কঠোর কিভাবে হতে পারেন?
নাইলও আজ জেদি গলায় বলল, আমি এখানেই থাকবো, কোথাও যাব না। ইমরোজ রেগে গেল মা মেয়ের এহেন উচেতে। হ্যাঁ, বাবার কাছে ঘুমাতে চাওয়া, বাবার আদর পেতে চাওয়া জেদি মনে হলো ইমরোজের কাছে। সে ক্ষিপ্ত কণ্ঠে নায়েলকে বলল, দিন দিন জেদি হয়েছ নায়েল। তোমায় বলেছি বাবার আজ মেজাজ খারাপ, একবার যখন বারণ করেছি আজ এখানে ঘুমাবে না, তারপরেও জেদ দেখাচ্ছ। যাও, ফুপির কাছে যাও। বাবার উচ্চস্বরের ধমকে নায়েল ফুপিয়ে কেঁদে উঠল। হেঁচকি তুলতে তুলতে অভিযোগ করে বলল, তুমি কেন আমায় ভালোবাসো না? আমাকে কেন ঘুমোতে নাও না তোমাদের সাথে? মৌনতা দ্রুত পায়ে এগিয়ে গিয়ে নায়েলকে বুকে জড়িয়ে নেয়। ইমরোজের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি কেমন বাবা ইমরোজ? আপনার মেয়ে আপনার কাছে ঘুমাতে চায় বলে তাকে ধমকাচ্ছেন? হ্যাট্রকো বাচ্চাকে, ও কি বোঝে? কিছু বোঝে না তাই বলেছি ওকে রোজের কাছে ঘুম পাড়িয়ে দিয়ে আসবে, কিন্তু না, তুমি তো কিছু বললেই নাকের চোখের পানি এক করে আবেগী কথা নিয়ে বসে পড়ো। আর মেয়েটাকেও দিন দিন নিজের মতো বেয়াদব আর জেদি বানাচ্ছ। আমার প্রচুর মেজাজ খারাপ হচ্ছে মৌনতা, ওকে রোজের কাছে পাঠাও। ইমরোজ বিক্ষিপ্ত মেজাজে বলল। মৌনতা অসহায় দৃষ্টিতে তাকায় ইমরোজের দিকে, নম্র কণ্ঠে বলল, ও আমাকে ছাড়া ঘুমাতে পারে না ইমরোজ। রাতে ক্ষুধা লাগে, উঠে খাওয়াতে হয়। রোজ উঠিয়ে খাইয়ে দেবে। অতিষ্ঠ ভঙ্গিতে কথাটা বলেই ইমরোজ নায়েলকে কোলে তুলে রুমের বাইরে দাঁড় করিয়ে দিল। হাঁটু গেড়ে বসে নম্র কণ্ঠে বলল, ফুপির কাছে যাও মা, পাপার কাছে কাল ঘুমাবে। নায়েল কথা বলল না, সে কাঁদছে হেঁচকি তুলে। ইমরোজ তার মুখের উপর দরজা বন্ধ করে দেয়। আর মৌনতা বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল ইমরোজের দিকে। আর নায়েল কাঁদতে কাঁদতে ফুপির ঘরের দিকে পা বাড়ায়। পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকা মৌনতা অবাক কণ্ঠে শুধায়, আপনি কি আসলেই বাবা ইমরোজ? আপনার যত মেজাজ খারাপই থাকুক না কেন, মেয়েটার এই ছোট্ট একটা চাও তো পূরণ করতেই পারেন, তাই না? বাবা মা কত কিছুই তো করে সন্তানের জন্য, অথচ আপনি নিজের মেয়েটাকে একটু নিজের বুকে জড়িয়ে নিয়ে ঘুমাতেও চান না। ইমরোজ ট্রাউজারের পকেটে হাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে থাকে। ক্রন্দনরত মৌনতার দিকে স্থির দৃষ্টি রেখে শক্ত কণ্ঠে বলল, কথায় কথায় কেঁদে ভাসিয়ে ছোট একটা বিষয় নিয়ে সিন ক্রিয়েট করা তোমার বাজে অভ্যাস মৌনতা। তোমার এই আবেগী কথা শুনতে শুনতে আমার কান পেকে গিয়েছে মৌনতা। এগুলোর জন্যই আমার ঘরে আসতে বিরক্ত লাগে। কথা না বাড়িয়ে চুপচাপ বিছানায় যাও। আজকাল বাইরেই সব ব্যবস্থা রয়েছে, উন্নত মানের আধুনিক ব্যবস্থা, ঘরের সব কিছু তো বিরক্ত লাগবেই। বলেই মৌনতা দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলে বাইরে উকি দিতেই তার চোখ মুখ ঠিকরে কান্না বেরিয়ে আসে। নায়েলকে কাঁদতে কাঁদতে রোজের ঘরে যেতে দেখে নিজেকে অসহায় লাগতে শুরু করলো। সে দরজা ছেড়ে মেয়েটির দিকে পা বাড়াতে যায়, কিন্তু তখনই হাতে সজোরে টান লাগে। ইমরোজ জোরপূর্বক মৌনতাকে টেনে ঘরে ঢুকিয়ে এনে দরজা আটকে দিল। নায়েল পা থামিয়ে এক পলক অশ্রুসিক্ত নয়নে তাকে বন্ধ দরজার দিকে। অতঃপর পুনরায় হাঁটতে শুরু করলো। শরীরে অসহ্য জ্বলন কমাতে এরোজ গোসল করে এই শীতের রাতে ভার হয়ে আসা মাথা মুছতে মুছতে আশির সামনে দাঁড়ালেন। নিস্তব্ধ রজনীতে খানিক অস্থিরতা ভার হয়ে আসা মাথা মুছতে মুছতে আশির সামনে দাঁড়ালে নিস্তব্ধ রজনীতে খানিক অস্থিরতা সৃষ্টি করে কারোর কান্নার শব্দ। অন্তঃস্থল নিদারুণ অস্থির হয়ে পড়ল সে কান্নার শব্দে। সে চকিতে ঘাড় ঘুরিয়ে তাকায় খোলা দরজার পানে। আওয়াজ তখন আরও সন্নিকটে অনুভব হয়। অন্তঃস্থলের উদ্গ্রীবতা বৃদ্ধি পায় ঘরের সামনে থেকে ক্রন্দনরত নায়েলকে যেতে দেখে। দৃষ্টি ম্লান হয়ে প্রথমবার চাচা হওয়ার অনুভূতি তীব্র হলেও দ্বিতীয়বার ছিল বড্ড উড়ো ভাষা। শুধু শুনেছিল রোজের পর তাদের ঘরে আরও একটা রাজকুমারী এসেছে। কখনো আগ্রহ হয়নি সেই রাজকুমারীকে দেখার, কিন্তু কয় মাস আগে যখন একটা ছবি দেখলো তখন বিস্মিত হয় মানুষরূপী ছোট্ট একটা জীবন্ত রূপাঞ্জল দেখে। অন্তঃস্থল হাঁসফাঁস করে উঠেছিল একটু ছুঁয়ে দেখার জন্য। ছোট্ট রাজকুমারীর সৌন্দর্যে ঘোরগ্রস্ত এরোজ নিজের উদ্গ্রীবতা লুকিয়ে ক্ষীণস্বরে ডেকে উঠল, হে নাইল। এরোজের ডাকে চলন্ত নায়েল পা থামিয়ে এক পা পিছিয়ে এরোজে সোজাসুজি দাঁড়ায়। কেঁদে কেটে একাকার ছোট্ট মুখটি দেখে আর শির সামনে দাঁড়িয়ে থাকে এরোজ ভীষণ নম্র সুরে শুধায়, কাঁদছো কেন? নায়েল জবাব দেয় না, বরং কান্নার গতিবেগ আরো বেড়ে যায়। এরোজ উদ্গ্রীবতা লুকাতে পারে না। কি হয়েছে, এমন কাঁদছো কেন? ছোট পাপার কাছে এসো। নায়েল না বোধক মাথা নাড়ল। এরোজ পুনরায় শুধায়, কেন? নায়েল হেঁচকি তুলতে তুলতে বলল, তোমার কাছে যাব না, তোমার মুখ থেকে গন্ধ আসে। এরোজ কিয়ৎকাল তাকিয়ে রইল। মেয়েটি যত বাজে মুহূর্তেই থাকুক না কেন সব মাথায় থাকে। কারোর সাথে বাড়তি কথা বলে অনাগ্রহী ছেলেটা আজ কৈফিয়ত দিল, বলল, আমার মুখে কোনো গন্ধ নেই, আমি গোসল করেছি, মাউথ ওয়াশও করেছি। তাতেও নায়েল ঢুকলো না। এরোজ এবার অধৈর্য হয়ে শুধায়, কি সমস্যা তোমার?
কাছেও আসছো না, আবার কেঁদেই যাচ্ছ। তুমি কি জানো তোমায় কাঁদতে দেখলে কি বাজে লাগে? কাছে এসো, বলো কি হয়েছে। নাইল হেঁচকি তুলতে তুলতে বলল, তোমার ঘর থেকেও পচা গন্ধ আসে, আমার বমি আছে। এরোজ শান্ত দৃষ্টি ফেললো মেয়েটার পানে, অতঃপর এদিক ওদিক দৃষ্টি নিক্ষেপ করে সেন্টার টেবিলের উপর থেকে এয়ার ফ্রেশনারটা হাতে নিল এবং পাশে রাখা একটা এলাচের কৌটা থেকে একটা এলাচ মুখে দিল। সেটা চিবুতে চিবুতে নায়েলের কাছে এগিয়ে আসলো, হাঁটু গেড়ে বসে ঠিক 3 ফুটের মেয়েটির সামনে হাঁ করে দেখিয়ে গুরুগম্ভীর গলায় বলল, শুকে দেখো কোনো গন্ধ নেই, আর রুমেও কোনো গন্ধ নেই। তবুও তুমি যদি চাও আমি এয়ার ফ্রেশনার স্প্রে করে দিচ্ছি। তবু বলো কাঁদছো কেন? নায়েল কাঁদতে কাঁদতেই মাথা নেড়ে বলল, ঠিক আছে, এয়ার ফ্রেশ দাও। এরোজ ডানে বামে মাথা নেড়ে ছোট্ট মেয়েটার আদেশ অনুযায়ী পুরো ঘরে এয়ার ফ্রেশনার স্প্রে করে দিল। এবার নায়েল গুটি গুটি পায়ে ঘরে ঢুকলো। ঘরে ঢুকে এরোজকে দেখিয়ে দেখিয়ে দিল, এখানে এখানে এয়ার ফ্রেশনার দাও। আর এরোজ সেই সব করলো। ঘরময় সুগন্ধি ভরে যেতে এরোজ কোমরে হাত দিয়ে কপাল কুঁচকে তাকায় ছোট্ট মেয়েটার পানে। পরনে শুধু একটা ট্রাউজার, গমগমে স্বরে শুধায়, হয়েছে। নায়েল এবার বাম হাতে অশ্রু মুছে মাথা নেড়ে সায় জানালো এবং পুতুলের ন্যায় দুহাত বাড়িয়ে দিল এরোজের দিকে। এরোজ খানিক ভরকায় প্রথমবার কোলে ওঠা নীরব আবদারে। আপনা আপনি ওষ্ঠকোণে ভর করে স্মিত হাসি। সে আবদার পূরণ করে হাত বাড়িয়ে কোলে তুলে নেয় নায়েলকে। সহসা নায়েল তার গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা এলিয়ে দিল। এরোজ থমকায়। উদাম প্রশস্ত বুকটিতে কেউ 4 হাত পায়ে পুরোপুরি নিজে দখলে নিয়ে নিতেই ঠিক 6 বছর বাদ বক্ষ জুড়ে দমকা হাওয়ার ন্যায় এক ফালি সুখ আছড়ে পড়তে এরোজ ফাঁকা ঢোক গিলল। ভীষণ ঠুনকো মুহূর্ত, অথচ ভঙ্গুর ছেলেটির ভেতর সহ বাহিরটাতে তোলপাড় চলছে। এরোজ বোকার মতো এদিক ওদিক তাকিয়ে মুহূর্তটিকে আত্মস্থ করার প্রয়াস করে। জীবন তাকে কখনো এত সুখ অনুভব করার সৌভাগ্য দেয়নি। তবে এই কেমন মুহূর্ত? বুক জুড়ে এত প্রশান্তি কেন? না চাইতেও আদুরে কণ্ঠে নিঃসৃত হয় কণ্ঠনালী থেকে, আমার মায়ের কি হয়েছে, কাছে কেন? এরোজ আদুরে কণ্ঠে। নায়েল আবার সশব্দে কেঁদে উঠল। হেঁচকি তুলতে তুলতে মুখ তুলে তাকায় এরোজের মুখ পানে, অভিযোগ করে বলে, পাপা কেন আমায় ভালোবাসে না? এরোজ কৃত্রিম হাসলো, পিঠে হাত বুলাতে বুলাতে বলল, কে বলেছে তোমার পাপা তোমায় ভালোবাসে না? সে তোমায় খুব ভালোবাসে। নায়েল নাবোধক মাথা নেড়ে বলল, না, বাসে না। পাপা আমায় কখনো তার সাথে ঘুমোতে নেয় না, আমাকে বলে কোলে দিয়েছে, মাম্মার সাথে ঘুমোতে দেয়নি। তোমার পাপা এসেছে? এরোজের প্রশ্নে নায়েল মাথা নেড়ে সায় জানায়। এরোজ ক্ষীণ কণ্ঠে বলল, পাপা হয়তো ক্লান্ত মা, তাই একটু বিশ্রাম নিতে চাইছে। তুমি মন খারাপ করো না। তুমি কি চকলেট খাবে? চলো তোমায় চকলেট দিই। নায়েলকে বিছানায় বসিয়ে দিয়ে এরোজ ড্রয়ার থেকে 3টা চকলেট বের করে ছোট্ট বাচ্চাটি ঠুনকো এক চকলেট পেয়ে হাজারটা দুঃখ ভুলে গেল। নায়েলের হাতে চকলেটগুলো দিতেই তার কান্নারত মুখে হাসি ফুটে উঠল। সে চকলেটগুলো নিয়ে বলল, থ্যাংক ইউ। মেয়েটার মুখে হাসি দেখে এরোজও বোকার মতো হাসলো। বুক জুড়ে অজানা প্রশান্তি অনুভব হয়। নায়েল চকলেট ছিঁড়ে তৎক্ষণাৎ মুখে পড়ে ছোট পাপা গুড বয় হয়ে গিয়েছে দেখে শুধায়, তুমি গুড বয় হয়ে গিয়েছ? না। তবে আমায় ভালোবেসেছো কেন? কিছু মানুষ জোরপূর্বক ভালোবাসা আদায় করে নিতে পারে। কি? নায়েল কপাল কুঁচকে নিল। সামান্য একটা কপাল কুঁচকানো, অথচ এরোজ ফেল করে তাকিয়ে রইল, অনাহুত নয়। মস্তিষ্কে দাপিয়ে বেড়ালো এমন বহু কপাল কুঁচকানো স্নিগ্ধ মুখশ্রী। এরোজ স্মিত হাসলো। নায়েল খেতে খেতে গম্ভীর গলায় শুধালো, সেদিন 31st নাইট গিয়েছে জানো? এরোজ নীরবে মাথা নাড়ল। নায়েল বেজায় খুশি হলো। এরোজ ভদ্র ছেলের মতো তার কথায় সায় জানাতে সে চঞ্চল কণ্ঠে বলল, 31st নাইটে সবাই সবাইকে গিফট দেয় জানো? এরোজ এবারেও নীরবে মাথা নাড়ল। নায়েল এবার গাল ভরে হেসে বলল, কিন্তু তুমি আমায় কেন গিফট দাওনি? আমার মনে আছে তুমি কি গিফট এনেছো আমার জন্য। মোহগ্রস্ত এরোজ ক্ষীণ কণ্ঠে আওড়ালো, গিফট। গিফট। আমায় গিফট দাও। সবাই আমায় গিফট দিয়েছে, কিন্তু পাপা আর তুমি দাওনি। আমার গিফট পেতে খুব ভালো লাগে।
নাইল চকলেট খেতে খেতে বলল। এরোজ কিছুক্ষণ চুপ করে বসে রইল বিছানার পাশে। সে তো কোনো গিফট আনেনি নায়েলের জন্য, অথচ তার বক্ষস্থল অস্থির হয়ে পড়েছে ছোট্ট মেয়েটির আবদার পূরণ করার জন্যে। সে এদিক ওদিক তাকিয়ে ধীর পায়ে কাবার্ডের কাছে এগিয়ে গেল। তালাবদ্ধ একটি ড্রয়ার খুলল। খুলতেই পুরো ড্রয়ার জুড়ে মেয়েদের হেয়ার ব্যান্ডগুলো বেরিয়ে আসলো। সে সেখান থেকে 5টা হেয়ার ব্যান্ড আর 2টো বো ক্লিপ নিয়ে নায়েলের কোলে রাখলো। ইতস্তত কণ্ঠে বলল, এগুলো কি উপহার হিসেবে তোমার পছন্দ? তোমার তো চুল রয়েছে বেশ লম্বা। নায়েল সেগুলো দেখে খুশি হয়ে গেল, আনন্দিত কণ্ঠে শুধায়, এগুলো আমার জন্য এনেছো? সব আমার? তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। নায়েলের জবাবে এরোজের মুখে হাসি ফুটে উঠল। সে এবার প্রফুল্ল হেসে পুনরায় ড্রয়ারের কাছে গিয়ে সবগুলো ব্যান্ড আর ক্লিপ নিয়ে আসলো। সেগুলো সব নায়েলের কোলে রেখে বলল, তবে এগুলো সব তোমার, তুমি পরবে। ওয়াও, ছোট পাপা, সব আমার, আমি পরবো। নায়েলের উচ্ছ্বসিত কণ্ঠে এরোজো বাচ্চাদের মতো প্রাণখোলা হাসলো। খেয়াল করলো না সে বহুদিন বহু বছর বাদ খুশিতে হাসছে। ভেবেছিল এগুলো এভাবে ড্রয়ারে থেকে যাবে সারা জীবন, কাঙ্ক্ষিত মানুষটিকে আর দেওয়া হবে না, আর না তাকে পড়তে দেখার স্বাদ মিটবে। বিছানায় পা ঝুলিয়ে বসা নায়েলের সামনে পা গুটিয়ে বসে এরোজ জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছিলে একটু আগে? ফুপিল কাছে। নায়েল চকলেট খেতে খেতে বলল। এরোজ শঙ্কিত কণ্ঠে শুধালো, ঘুমোতে? এরোজ এক পলক তাকায় পুরো নিস্তব্ধ বাড়িটির দিকে, অতঃপর ভীষণ সতর্ক কণ্ঠে শুধায়, আজ ছোট পাপার কাছে ঘুমোবে? কবজি দিয়ে অবশিষ্ট নোনা জলগুলো মুছতে মুছতে নায়েল পাল্টা প্রশ্ন করলো, এখানে তোমার কাছে? ঘুমোবে? এরোজ চাতক পাখির ন্যায় হ্যাঁ বোধক জবাবের আশায় তাকিয়ে আছে নায়েলের দিকে। নায়েল নির্বিকার মৃদু হেসে বলল, আচ্ছা। সহসা এরোজের চোখ মুখ ঠিকরে হাসি বেরিয়ে আসে। সে চকিতে উঠে দাঁড়ায়। চঞ্চল চিত্তে তড়িঘড়ি করে নিজের এলোমেলো বিধ্বস্ত বিছানার ঘরটা গোছাতে লাগলো। নায়েলের কমফোর্টের জন্য সে বিছানা বালিশ কমফোর্টারও সব বদলে দিয়ে তাতে পারফিউম স্প্রে করে দিল। অতঃপর হাসজ্জ্বল কণ্ঠে বলল, নাইল দেখো কত সুন্দর বিছানা গুছিয়েছি, কোনো দুর্গন্ধও আসছে না। ওয়াও ওয়াও, সুন্দর হয়েছে। নায়েল হাসি মুখে হাততালি দিয়ে বিছানায় উঠে গেল। নায়েল প্রসন্নতা দেখে এরোজের প্রসন্নতারও 3 গুণ বেড়ে গেল। মিনিট 15 আগে সেই ভঙ্গুর এরোজটা হঠাৎ কোথাও হারিয়ে গেল। আশ্চর্যভাবে তার মাঝে দায়িত্বের আনাগোনা দেখা গেল। সে গরম পানিতে তোয়ালে ভিজিয়ে এনে নায়েলের হাত মুখ মুছিয়ে দিল। নায়েল বিছানায় পা ছড়িয়ে শুয়ে পড়ল। দাঁড়িয়ে থাকা এরোজকে ডেকে বলল, আসো আসো, ঘুমাই, আমার কিন্তু গল্প শোনাতে হবে। এরোজের প্রসন্নতা মিইয়ে গেল। সে কপাল কুঁচকে আওড়ায়, গল্প? কিন্তু আমি তো গল্প বলতে পারি না। নায়েল ছোট মুখ করে বলল, আমি তো গল্প শোনা ছাড়া ঘুমাই না। এরোজ চিন্তিত হলো। আচমকা পাওয়া এই সুখময় মুহূর্তটা কোনোভাবে হাতছাড়া করতে না চাওয়ার বাসনা মস্তিষ্কে প্রকট। সে ত্রস্ত পায়ে গিয়ে ফোন হাতে নেয়। ইউটিউবে ঢুকতে মুখে হাসি ফুটে উঠল। সে কানে ইয়ারফোন গুঁজে বিছানায় চলে গেল। ড্রিম লাইটের আলোয় নায়েল ঘাড় কাত করে তাকা এরোজের মুখ পানে উদাসীন কণ্ঠে শুধায়, গল্প শোনাবে না? এরোজ স্মিত হেসে নায়েলের পানে 2 হাত বাড়িয়ে দিল। নায়েল বিনা দ্বন্দ্বে এরোজের বুকের সাথে লেপটে গেল। আর এরোজ ইয়ারফোনে বলতে থাকা নারীর কথাগুলো অবিকল সুর টেনে টেনে বলতে শুরু করলো। নায়েলের সে কি উচ্ছ্বাস! চাচার বুকে একটা ছোট্ট আদুরে পাখির ছানার ন্যায় চুপটি করে শুয়ে শুয়ে গল্প শুনতে লাগলো। একটা সময় সেভাবে গভীর ঘুমে তলিয়ে গেল। যে ঘরটিতে সর্বদা তীব্র অ্যালকোহলের ঝাঁঝালো গন্ধের রাজত্ব থাকতো, আজ অদ্ভুতভাবে সেই ঘরে বেবি পাউডারে সুঘ্রাণে মোমো করছে। যে রাজকুমারীটিকে একটু দেখার জন্য সেই দূরদেশ থেকে ছুটে এসেছে, সেই রাজকুমারীটি আজ এরোজের বুকে। দুর্ভাগা এরোজ তখন অবিশ্বাস্য নয়ন ফেলে ক্ষীণ নিঃশ্বাস ফেলছে। যদি রাজকুমারীটির ঘুম ভেঙে যায়, যদি সকাল হয়ে যায় আর সুখগুলো চাকচিক্যময় পাষণ্ড পৃথিবীর আড়ালে হারিয়ে যায়। এরোজ ছলছলে নতদৃষ্টি ফেলল ঘন কালো কেশে আবৃত ছোট্ট মাথাটার দিকে। বুকে গাল দাবিয়ে আরামে ঘুমিয়ে আছে। কম্পিত হাত বাড়িয়ে ছুঁয়ে দিল ঘন কালো রেশমি চুলগুলো। একবার দুবার অজস্রবার। সে কি স্নিগ্ধ অনুভূতি! এরোজের দৃষ্টি চলচলে, অথচ ওষ্ঠকোণে প্রগাঢ় হাসি, বিশ্বজয়ের মতো হাসি ফিসফিসিয়ে বলে ওঠে, তুমি আমার স্বপ্ন নও। রাত তখন গভীর। তপবনের ঘরে আসতে রাত হলো। কাল বাদে পরশু যশোর যাবে বলে কিছু জরুরি আলোচনা ছিল বাবার সাথে। ঘরে ঢুকতে সে কাউকে দেখতে পেল না। সে পোশাক বদলে বারান্দা সহ ওয়াশরুম খুঁজলো, কিন্তু পেল না মেয়েটিকে। ঘরেই তো ছিল। ছেলের ঘরে না থাকলে আর কোথাও থাকার কথা নয়। ছোট্ট মেয়েটি এত ম্যাচুরিটি দেখে
তপবন ইদানিং একটু বেশি অবাক হয় কিভাবে জোরপূর্বক মায়ের অধিকার আদায় করে নিচ্ছে তার চোরা স্বভাবের গম্ভীর ছেলে থেকে। ইদানিং ছেলেটাকে কতটা চঞ্চল দেখা যায়। সে তার মিমির সাথে দুষ্টামি করে, পড়া কমপ্লিট করে রাখলে তার জন্য উপহার কিনে আনে, আবার উপহারের লোভ দেখিয়ে দেখিয়ে কত পড়া আদায় করে নেয়। তপবন অলস পায়ে মেয়েটিকে খুঁজতে খুঁজতে চোখ আটকায় চেঞ্জিং রুমের একটু ফাঁক করে রাখা দরজার দিকে। সেই ফাঁক দিয়ে দেখা যাচ্ছে শাড়ির আঁচল। দরজায় খট করে আওয়াজ হতে রূপকথা তড়িঘড়ি করে চোখের পানি মুছে একটা পাঞ্জাবি হাতে দাঁড়িয়ে গেল। স্ত্রীর চোখ মুখ আর এমন চোরা ভাব ভঙ্গিতে তপবন ভ্রু টান টান করে তাকায়। জোরপূর্বক কৃত্রিম হাসির আড়ালে কান্নারত মুখ লুকানোর ব্যর্থ প্রচেষ্টায় মগ্ন মেয়েটি। তপবন গম্ভীর গলায় শুধালো, কি হয়েছে? রূপকথা কৃত্রিম হেসে ঘন ঘন মাথা নেড়ে বলল, কিছু না, আপনার কাপড় গোছাচ্ছিলাম, শেষ গোছানো। তড়িঘড়ি করে বলেই মেয়েটি তপবনকে পাশ কাটিয়ে চলে যেতে নেয়, কিন্তু বলিষ্ঠ এক হাত তার পেট জড়িয়ে নিতেই তার গতি স্লথ হয়ে আসে। এতটুকু স্পর্শ ইদানিং দুজনের মধ্যে বড্ড স্বাভাবিক হয়ে উঠেছে। কাউকে জড়তায় আচ্ছন্ন হতে দেখা গেল না। তপবন ঘাড় কাত করে একই স্বরে শুধায়, কি হয়েছে? কিছু হয়নি তো। রূপকথার পুনশ্চ বলা কথাটিতে তপবন গুরু গম্ভীর গলায় বলল, আমি মিথ্যা কথা বলে একটু প্রশ্ন করি না রূপকথা। আমার মনে হয় না আমি তোমার সাথে এমন কোনো আচরণ করি যাতে তোমার আমাকে মিথ্যে বলতে হবে। কাজ ছেলে কেন? রূপকথার মাথা নত হয়ে আসে, নত শির থুতনি ঠেকে বক্ষে। তপবন আবারও বলে, আমি জিজ্ঞাসা করবো না রূপকথা? পেট ব্যথা করছে। রূপকথা মিনমিনে স্বরে তপবনের কপাল কুঁচকে যায়, আশ্চর্য হয়ে শুধায়, হ্যাঁ, পেট ব্যথা করছে সেটা বলতে মানুষ এমন করে? প্রশ্নটি করে তপবন নিজেই যেন উত্তর পেয়ে গেল। মেয়েটার ছুটে পালিয়ে যাওয়ার প্রচেষ্টায় সেটি আরো গাঢ় হলো। সে গম্ভীর গলায় আদেশে সুরে বলল, ছোটাছুটি করো না, চুপ করে দাঁড়াও। রূপকথা অসহায় হয়ে পড়ে, চুপ করে লেপ্টে রয় বাহুর মাঝে। তপবন ধিমি কণ্ঠে শুধায়, পিরিয়ডের ব্যথা? রূপকথা নত শির নাড়ল। তপবন বিরক্ত মিশ্রিত নিঃশ্বাস ফেলল, টেনে মেয়েটিকে নিজের সামনে এনে দাঁড় করায়। থুতনি চেপে মাথা উঁচু করে গম্ভীর গলায় বলে, সেটাই ভেবে বলার কি আছে? এটা কোনো লজ্জার বিষয় না রূপকথা। এই পরীক্ষা না থাকলে তুমি আমি পৃথিবীতে আসতাম না। তাই এটাকে অসম্মান করা বন্ধ করো, মাথা উঁচু করে কথা বলতে শেখো। রূপকথা আবারও নত শিরা মাথা নাড়লে তপবন ফের ধমকে উঠল। মাথা উঁচু করে। রূপকথা মাথা তুলল, কপাল কুঁচকে অভিমানী দৃষ্টিতে তাকায় লোকটির পানে। তপবন সেই চাহনি উপেক্ষা করে মেয়েটিকে অবাক করে পাজা কোলে করে তুলে নিল। রূপকথা মৃদু চেঁচিয়ে উঠল। ঝন কি করছেন? তপবন জবাব দেয় না, হেঁটে গিয়ে মেয়েটাকে বিছানায় শুইয়ে দেয়। আলমারি ঘেটে কিছু খুঁজলো, কিয়ৎকাল বাদ ফিরে আসে বিছানায় একটা বই হাতে। রূপকথাকে অবাক করে দিয়ে তার পাশ ঘেঁষে শুয়ে পড়ে কাত ফিরে। এক হাতে শক্ত টানে মেয়েটার পিঠ থেকে বক্ষে। পর মুহূর্তটা ছিল অকল্পনীয়, আশ্চর্যের। শাড়ির ছাপিয়ে উষ্ণ একটা হাত কুচির গোছা আঁকড়ে ধরতে পুরুষালী আঙ্গুলগুলো ছুঁয়ে গেল নরম উদর। মেয়েটার রুদ্ধশ্বাস আটকে রইল। করুণ স্বরে ছটফটিয়ে উঠে বলে, কি করছেন? বিলম্বহীন ভেসে আসে ভারী কণ্ঠ, রিল্যাক্স, ছটফট করার কিছুই নেই, আমি কিছু করছি না। লাজে মিয়ে গেল ছোট্ট মেয়েটি। শাড়ির কুচি টেনে নিচে নামাতেই অবমুক্ত উদরে লেপ্টে গেল তেলতেলে উষ্ণ স্পর্শ। সরিষার তেলের গন্ধ নাকে ঠেকে। গতরে কম্পন সৃষ্টি করে ধীরগতি সম্পন্ন হাতের স্পর্শ। ধীরস্থির তলপেট, উষ্ণ হাতের লাগাতার রাউন্ড রাউন্ড স্পর্শে ব্যথা অনুভব করা ভুলে যায় মেয়েটি। এহেন সম্মোহিত মুহূর্তে নবযৌবনের অনুভূতি সাগরে ভাসার আগেই ভেসে আসে অদ্ভুত প্রশ্ন। প্রাণীবিদের জনকে? অনুভূতি সাগরে ভাসতে চাওয়া মেয়েটা হঠাৎ মুখ থুবড়ে পড়ল। রূপকথা কপাল কুঁচকে শুধায়, হ্যাঁ। তপবন আবারও একই প্রশ্ন করল। প্রাণীবিদের জনকে? রূপকথা লোকটার অভিপ্রায় বুঝতে পেরে ভোতা মুখে জবাব দেয়, অ্যারিস্টটল। সেখানেই সমাপ্তি ঘটে রূপকথার স্বামীর প্রথম স্পর্শে সেই অবর্ণনীয় অনুভূতির। তপবন স্মিত হাসলো মিয়ে যাওয়া মেয়েটিকে দেখে। সে এত সহজেই অনুভূতিগুলোকে মাথাচাড়া হতে দেবে না। সে চায় না কারোর উঠতি বয়সের আবেগ হতে। স্বামীর জায়গা থেকে কারো জীবনের একমাত্র ভালোবাসার মানুষ হতে চায়। এখনো অনেক গভীরতার বাকি অনুভূতিগুলোর। সেভাবেই প্রশ্নে জবাব দিতে দিতে রূপকথা ঘুমিয়ে পড়ে। পেটে রাপ করতে থাকা তপবন তাকায় ঘুমন্ত মুখটার দিকে। পরম আদরের সাথে সপ্তমবারের মতো স্ত্রীর ললাট বরাবর ঠোঁট ছুঁয়ে দেয়। তবে ললাটে দুশ্চিন্তা। এই অভিজ্ঞতা আজকের নয়, পূর্বারও এমন পেটে ব্যথা হতো, আর প্রতিবার সে এমনি করে তেল মালিশ করতো, যেটা মেয়েটার সবচেয়ে পছন্দের একটা মুহূর্ত ছিল। পূর্বার তো শারীরিক সমস্যা ছিল, যে শারীরিক সমস্যা একদিন তাকে পুরোপুরি নিঃশেষ করে দিয়েছিল। কিন্তু রূপকথা অস্থির হয়ে পড়ে তপবনের অন্তঃস্থল। জীবন কি নিদারুণ ছলনা করতে জানে। যার কাছে পৃথিবীর সব সুখ রয়েছে সেই মানুষটাই সবচেয়ে বেশি দুঃখ দেয়। তখন রাত 3:30 বেজে 10 মিনিট। রান্নাঘরের মাঝ বরাবর দাঁড়িয়ে থাকা সুঠামদেহী পুরুষটি বিভ্রান্তিকর দৃষ্টি ফেলল। কোথায় কি কিছু বুঝে উঠতে পারছে না। কোলে থাকা ছোট্ট মেয়েটির অশ্রু ভেজা নয়ন পানে চেয়ে সকল বিভ্রান্তি ভুলে বসল এরোজ। ব্যস্ত কণ্ঠে শুধায়,
কি খাবে আমার মা? কাঁধে মাথা রেখে শুয়ে থাকা নায়েল ঘুম জড়ানো কণ্ঠে বলল, ড্রাই ফ্রুট আর চকোস। ড্রাই ফ্রুটস আর চকোস? এরোজ বিড়বিড় করে আওড়ায়। সে তৎক্ষণাৎ পুরো রান্নাঘরে সাজানো গোছানো দশা বিগড়ে এক প্রকার ধ্বংসযজ্ঞ চালালো ড্রাই ফ্রুটস আর চকোস খুঁজতে, এবং দীর্ঘ 10 মিনিট পর ড্রাই ফ্রুটস আর চকোস খুঁজে পেতে চমৎকার এক হাসি দেখা মিলল পুরুষালী ওষ্ঠকোণে। এরোজ বুঝে উঠতে পারল না এখন এই ড্রাই ফ্রুটস আর চকোস কিভাবে প্রসেস করে খাওয়াতে হবে। ভীষণ অদক্ষতা আর অসহায়ত্ব নিয়ে এরোজ তাকায় নায়েলের মুখ পানে শুধায়, এখন এগুলো খাওয়াবো কি করে? আমি তো জানি না। নায়েল পিটপিট করে চেয়ে বলল, চকোস অ্যান্ড মিল্ক। এরোজ উৎকণ্ঠা নিয়ে বলল, চকোস মিল্কে ভিজিয়ে খেতে হয়। চকোস আর মিল্ক নায়েলের রোজকার সঙ্গী হয়, সে মাথায় সায় জানালো। নায়েলকে কোলে নিয়ে এরোজ দুধ গরম করে তাতে চকোস ভিজিয়ে নায়েলের সামনে নিল। টেবিলে বসতে গেলে নায়েল অলসতা ভাঙতে নারাজ চোখ মুখ কুচকে ঘুম জড়ানো কণ্ঠে বলে, নো, খাইয়ে দাও। সেই ছোট্টবেলায় তানশানের দেখাশোনা করা ব্যতীত এই জীবনে নিজ হাতে খুব কমই কাজ করেছে এরোজ। কানাডাতেও হেল্পিং হ্যান্ড রয়েছে। আজ এত বছর পর এই কাজে তাকে বেগ পেতে হলো। ভীষণ অদক্ষ হাতে সে ক্ষুধার্ত নায়েলকে চকোস আর দুধ খাওয়াতে সক্ষম হলো। তখন নিশ্চিন্তের এক নিঃশ্বাস ফেলে তাকায় আলসে মাখা মুখ পানে শুধায়, পেট ভরেছে? আর কিছু খাবে? নায়েল মাথা নেড়ে অতি প্রিয় খাবারটি চাইতে ভুলল না। ড্রাই ফ্রুট দাও। এরোজ বাটিতে করে ড্রাই ফ্রুটস নিয়ে উপরে চলে যায়। কমফোর্টারের আড়ালে বসে তখন ছোট্ট একটা খরগোশের ন্যায় নায়েল টুকটুক করে ড্রাই ফ্রুটস খেয়ে চলেছে। বিছানায় বসে থাকা আস্ত এক টুকরো সুখকে বিমুগ্ধ চিত্তে দেখতে থাকা এরোজের মুখে ক্ষীণ হাসি ফুটে উঠল। নায়েল একটা শুকনো অ্যাপ্রিকট তার মুখের কাছে এগিয়ে দিতে সে নীরবে মুখে তুলে নেয়। নায়েল গাল ভরে হেসে বলল, এই তো গুড বয়। অতটুকু বাচ্চা ঠুনকো ওই প্রশংসাটুকুতেও এরোজের বুকটা ভরে উঠল প্রসন্নতায়। অথচ দৃষ্টি ছলছলে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মনে হলো সৃষ্টিকর্তা যে জাগতিক সব সুখ ইমরোজকে দিয়েছে তার ঝুলিতে শূন্যতা ব্যতীত কিছু নেই। নিশ্চয়ই সে কোনো অভাগা, নয়তো রাতটুকু এত দ্রুত শেষ হয়ে যাচ্ছে কেন? সুখগুলো এত দ্রুত হাতছাড়া হয়ে যায় কেন? এরোজ বিধুর নয়নে তাকায়। বারান্দার থাই গ্লাস ভেদ করে ঘুটঘুটে আধারে পরপরই তাকায় ঘড়ির পানে। 4টা বেজে গিয়েছে। রাত ফুরিয়ে এসেছে, সুখ ফুরিয়ে এসেছে। সৃষ্টিকর্তার রহমত হারিয়ে যাওয়ার লহমা এসে গিয়েছে। ভঙ্গুর পুরুষটির আফসোসে জর্জরিত বক্ষস্থল আজ আরেক দফা আফসোসে জর্জরিত হলো। খাওয়া শেষ হতেই কেউ গুটি গুটি কদমে বক্ষস্থলে সেটে যেতেই নায়েল ভীষণ অলসতার সাথে প্রশস্ত বুকে মুখ ঘষে ঘুম জড়ানো কণ্ঠে বলল, চলো ঘুমি ঘুমি করি। এরোজ শুকনো ঢোক গিলে মৃদু হাসলো। ছোট্ট দেহটিকে এক হাতে বুকে জড়িয়ে নিয়ে বলল, চলো ঘুমি ঘুমি করি। এরোজ মোটে মায়া বাড়াতে চায় না, অথচ বুক জুড়ে আস্ত এক মায়াময় সত্তার আধিপত্য। ঠিক এই জায়গা থেকেই নিজেকে অসহায় মনে হলো এরোজের। মায়ের পর জীবনে আর কাউকে সে ভালোবাসতে চায়নি, অথচ ভালোবাসার অজস্র কারণ সমেত হাজির হলো কেউ, এবং বরাবরের মতোই তা ছিনিয়ে নিল সৃষ্টিকর্তা। আজ আবার কেউ তাকে জোরপূর্বক বাধ্য করছে ভালোবাসতে। সে ছলছল দৃষ্টি তাক করে সিলিং বরাবর, ফিসফিসিয়ে আওড়ায়, আমি কিন্তু ওকে ভালোবাসছি না, একটুও ভালোবাসছি না। শুধু আগলে রাখছি আজকের রাতটুকু। তুমি যদি ভেবে থাকো ওকেও ছিনিয়ে নিবে আর আমায় কষ্ট দিবে, তবে তুমি ভুল। যে আমার নয় তাকে ছিনিয়ে নিলে আমি কেন কষ্ট পাবো? অনবরত মাথায় হাত বুলাতে থাকা হাতটি থেমে যেতে বক্ষ জুড়ে 4 হাত পায়ে জড়িয়ে ধরে শুয়ে থাকা নায়েল বুক থেকে মুখ তুলে জড়ানো কণ্ঠে শুধায়, কাল সাথে কথা বলছো? এরোজ ঘন ঘন মাথা নেড়ে থমথমে মুখে বলল, কেউ না। নায়েল আর মোড়া ভেঙে উদাসীন কণ্ঠে বলল, ঘুমিয়ে আছে না, গল্প বলো। এরোজ নীরবে নিভৃতে আবদারটুকু শুনল। নায়েল ফের বুক চাপড়ে বলল, গল্প বলো। এরোজ গল্প বলতে লাগলো, তবে এবার আর কারোর বলা গল্প নয়, বরং নিজ জীবনের সবচেয়ে সুন্দর এক গল্প, যে গল্পটুকু আঁকড়ে সে গোটা জীবন অনায়াসে কাটিয়ে দিতে পারবে। একদা এক ব্যস্ত শহরে ছোট্ট একটা রাজপ্রাসাদ ছিল। যে রাজপ্রাসাদে তোমার মতো এমনি একটা ছোট্ট ছেলে ছিল, যার অনেক সুন্দর এক মা ছিল, যাকে সেই ছেলেটি খুব ভালোবাসতো। তার বুকে থাকতে, তার হাতে খেতে সে খুব ভালোবাসতো। কিন্তু সেই মা একদিন হারিয়ে গেল। মায়ের হারিয়ে যাওয়ায় বাচ্চা ছেলেটি সবসময় ছটফট করতো আর কান্না করত। সবার কাছে তার মাকে চাইতো, কিন্তু তার মা আর কখনো আসে না। তারপর ছেলেটি একসময় বড় হলো। বড় হতে হতে দুঃখগুলো কমতে লাগলো।
এরপর একদিন ছেলেটা পুরোপুরি তার মাকে ভুলে গেল। হাসতে শিখলো, দুষ্টুমি করতে শিখলো, জীবনকে উপভোগ করতে শিখলো। এরপর একদিন ভাগ্য তাকে এক অপার্থিব সৌন্দর্যে মোড়া দুঃখের সাথে দেখা করালো। এরোজের কণ্ঠ ক্রমশই ভারী হতে লাগলো। তার ভারী কণ্ঠে নিদারুণ ব্যগ্র ঘটিয়ে নায়েল উৎসুক কণ্ঠে শুধায়, সুন্দর দুঃখ। এরোজ টলটলে নেত্রে মাথা নাড়ল। নায়েল ভাবুক কণ্ঠে পড়ল, দুঃখ মানে তো বুবু, বুবু আবার সুন্দর হয়? বুবু তো ব্যথা দেয়। এরোজ ক্ষীণ কণ্ঠে বলল, দুঃখ যে পৃথিবীর সবচেয়ে সুন্দর সুখের শব্দ বেশি আসে, এর জন্য ব্যথাটা খুব তীব্র হয়। আর সেই ছেলেটার দুঃখ এসেছিল জীবন্ত এক রূপাঞ্জলের রূপে। লুপাঞ্জেল, প্রিন্সেস, আমি টিভিতে দেখেছি লুপাঞ্জেল। নায়েল চঞ্চল কণ্ঠে বলল। এরোজ স্মিত হেসে বলল, হ্যাঁ, কিন্তু সে তোমার টিভির রূপাঞ্জলের থেকেও বেশি সুন্দর। সত্যি? নায়েল বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে শুধায়, সত্যি। অতি উৎকণ্ঠা ধরে রাখতে না পেরে নায়েল রুক্ষ দাড়িযুক্ত গালে নিজের গলা রেখে তাড়া দিয়ে বলল, তারপরে কি হয়েছে বলো বলো। নায়েলের উৎকণ্ঠা ভরা চিকন কণ্ঠে এরোজের কর্ণকুহরে বাড়ি খেল এমনই এক চিকন নারী কণ্ঠ। ওই শুয়োর, প্রত্যেকের চোখ গেলে দেবো একদম। স্মৃতিমন্থন করতে করতেই এরোজের ঠোঁট বেঁকে যায়। অলস গতিতে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে পড়া দুরন্ত ছেলেটি যখনই সুযোগ পেত ঢাকা থেকে ছুটে আসতো বাড়িতে। বাবা ভাইদের বিরক্ত করা, মায়ের অবাধ্য হয়ে বাল্যকালের বন্ধুদের সাথে শহর চড়িয়ে বেড়ানো আর ক্রিকেট খেলায় ধ্যান জ্ঞান ছিল। তবে সেই ধ্যান জ্ঞানে কেউ একজন ধীরে স্থির নিদারুণ বিরক্তি সৃষ্টি করলো। গ্রীষ্মের তপ্ত দুপুরে একটা হাঁটু সমান শর্টস আর ট্যাঙ্কটপ পরে এরোজ ছুটত পাশের এলাকায় থাকা খেলার মাঠটিতে। ধূপধাপ ব্যাটিংয়ের আওয়াজ আর দলের ছেলেপুলেদের হই হুল্লোড় বিরক্ত না করলেও মাঝে মধ্যে পাশের সুউচ্চ দালানগুলোতে ঢুকে যাওয়া বলের কারণে প্রচুর কথা শুনতে হতো। তবুও কে শুনে কার কথা? সেদিনও ব্যাটিং করতে থাকা এরোজ ছক্কা মেরে দিল ঠিক মাঠের পাশে থাকা 5তলা দালানটির 2য় তলার দক্ষিণ বারান্দা বরাবর। মাঠের সকলের মাথায় হাত, চোখে মুখে আতঙ্ক। বন্ধুদের আতঙ্ক দেখে এরোজ কপাল কুঁচকে তাকায় বারান্দার পানে। আতঙ্কের কারণ বুঝতে সময় লাগলো না। সরব কেউ তেড়ে ফুরে বারান্দায় আসতে। এই শুয়োরের দল, চোখ কোথায় থাকে তোদের? এক ঝাঁক ঘন কালো কুচকুচে চুল সমেত ছিমছাম এক নারী ক্রুদ্ধ কণ্ঠে এরোজ চোয়াল শক্ত করে নিল। নারীটিকে এক পলক দেখে এরোজ গমগমে স্বরে বন্ধুদের বলল, বলছা। এরোজের বন্ধু চেঁচিয়ে বলল, আরে বন্ধু, ওই ঘরে বল ঢুকলে আর ফেরত দেয় না। এরোজ তবুও দুটো ছেলেকে পাঠালো, কিন্তু সত্যি সত্যি বল ফেরত দিল না। আগে গজগজ করতে করতে নতুন বল কিনতে হলো। পরপর 2 দিন এমন 3টা বল হারিয়ে এরোজ ক্ষিপ্ত ওই নারীটির উপর। পরের জায়গা বদলে তার ঠিক অদূরে এক মাঠে ক্রিকেট খেলতো। তারপরের সপ্তাহে ঘটে গেল এক অনিচ্ছাকৃত বিপত্তি। এরোজ ক্রিকেট খেলতে গিয়ে আজ এক কলেজ পড়ুয়া মেয়ের মাথা ফাটিয়ে দিয়েছে। এরোজ ব্যাট রেখে রক্তমাখা অচেতন দেহটিকে আগলে ধরল। ওড়নায় আবৃত ফর্সা মুখশ্রী ডানগাল বেয়ে রক্ত পড়তেই এরোজ হতবাক হয়ে গেল। তৎক্ষণাৎ মেয়েটিকে নিয়ে ছুটতে ছুটতে হাসপাতালে ছুটে আসে সে। নিজের টাকায় চিকিৎসা করায়। ভাইজানের কানে গেলে তার রক্ষা নেই। ডাক্তার জানালো মেয়েটির মাথায় 3টা সেলাই লাগবে। অনুশোচনায় দগ্ধ অন্তঃস্থল নিয়ে এরোজ হাসপাতালের করিডোরে বসেছিল। একজন নার্স এসে বিক্ষিপ্ত মেজাজে তাকে একগোছা কালো রেশমের সুতো ধরিয়ে দিয়ে বলল, এই নিন। এরোজ কপাল কুচকে একগোছা রেশমের সুতো দেখে চলেছে। কৌতূহলী গলায় শুধায়, এগুলো কি? এগুলো কি মানে? এগুলো আপনার গার্লফ্রেন্ডের মাথার চুল। সেলাই করতে গিয়ে এই এক গুচ্ছ চুল কাটতে হয়েছে। আপনার কমন সেন্স খুবই বাজে মিস। ওই মেয়েটা আমার গার্লফ্রেন্ড হলে আমি নিশ্চয়ই তার মাথা ফাটিয়ে হাসপাতালে নিয়ে আসতাম না। এরোজ বিতৃষ্ণা ভরা কণ্ঠে বলল, আমার কমন সেন্স মোটেই বাজে না মিয়া। গতকাল একজন ছেলে গার্লফ্রেন্ডের পা ভেঙে হাসপাতালে নিয়ে এসেছে অন্য ছেলের সাথে ঘুরতেই যাওয়ায়। সেখানে মাথা ফাটিয়ে নিয়ে আসা খুব অস্বাভাবিক কিছু নয়। এরোজ দমে গেল, কিন্তু তার মাথায় ঢুকলো না নার্সটির বলা আরেকটি কথা। সে নিজের হাতের দিকে তাকায়। বিশাল লম্বা রেশমের ন্যায় কিছু দেখে কৌতূহলী গলায় শুধায়, আপনি মাত্র কি বললেন? ওই মেয়েটার চুল। এত লম্বা চুল কাটতে কষ্ট হচ্ছিল, কিন্তু না কেটে উপায় ছিল না। আকাশ থেকে পরে এরোজ বিস্মিত নয়নে তাকায় বিশাল দৈর্ঘ্যের চুলের গোছার দিকে। চুলটির দৈর্ঘ্য মাপতে উদ্যত হলো সে। নিজের বসা লম্বা স্টিলের বেঞ্চটির দৈর্ঘ্যের প্রায় সমান। সে হা করে তাকিয়ে রইল বিস্ময় নিয়ে শুধায়, এটা চুল? এগুলো চুল এত লম্বা? এ তো ছোটবেলায় রোজের দেখা সেই রূপাঞ্জলের মতো।
তন্মধ্যেই ছেলেটার ফোন বেজে উঠল। রিসিভ করতেই ভেসে আসলো বড় ভাইজানের চিন্তিত কণ্ঠ। রোজ, তুই আবার কি ঝামেলা পাকিয়েছিস? এরোজ ভাইয়ের কথা জবাব দেয় না। সে নিজের বিস্ময়ে কাটিয়ে উঠতে পারেনি তখনও। সে বিস্ময়ের সাথে ভাইকে জিজ্ঞাসা করে, ভাইজান, বাস্তবে রূপকথার সেই রূপাঞ্জল রয়েছে? রোজ, কি উল্টোপাল্টা বকছিস? তুই নাকি কার মাথা ফাটিয়ে দিয়েছিস? হ্যাঁ ভাইজান, এক রূপাঞ্জলের মাথা ফাটিয়ে দিয়েছে, আর তার এক গোছা কাটা চুল নিয়ে এখন বসে আছে। অপর প্রান্ত থেকে ভেসে আসলো রাগান্বিত স্বরে বলা কিছু কথা। এরোজ নীরবে ভাইজানের শাসন মাথা পেতে নিল। কোনো মতে ফোন কেটে ছুটল নার্সের কাছে। অনুনয় করে বলল, আমি কি একটু রোগীকে দেখতে পারি? নার্স সায় জানালো। বন্ধুদের রেখে এরোজ ছুটে গেল, নিজের কৌতূহল দমাতে না পেরে। কেবিনে ঢুকতেই তার দৃষ্টিতে বিস্ময়ে ছুঁয়ে গেল বেড থেকে মেঝেতে গড়াগড়ি খাওয়া একগুচ্ছ ঘন কালো চুল দেখে। অনুতাপ যতটুকু না ছুঁতে পারলো তার থেকেও বেশি মুগ্ধতা ছুঁয়ে গেল। এহেন কাণ্ড ঘটিয়েও তাকে হাসতে হাসতে কেবিন থেকে বের হতে দেখে তার বন্ধুরা শুধায়, এই তপবন ভাইয়ের ভয়ে কি পাগল হয়ে গেছিস? একজনের মাথা ফাটিয়ে দিয়ে হাসছিস? হ্যাঁ। এরোজ হাসতে হাসতে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।